বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র রমজান মাস 2026। তো যেহেতু রোজা প্রায় শেষের দিকে, তো আমার বাবা মরহুম সাধারণ সরকার স্মৃতি ফাউন্ডেশনের আওতাভুক্ত ঢাকা, কুমিল্লা, রংপুর অঞ্চলের যে মাদ্রাসা এবং এতিমখানাগুলো আগে লিস্টে ছিল, যে রমজান মাসে বা কুরবানি ঈদে যেই সহযোগিতা পাওয়ার কথা আপনারা সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। এ বিষয়ে কারো কাছে যেতে হবে না। যে নিয়মে আগে পেয়েছেন আপনারা সেই নিয়মে পেয়ে যাবেন। ত্রয়োদশ সংসদের যে নির্বাচনটা হয়েছিল একপাক্ষিক, ওটা আসলে অবৈধভাবেই হয়েছে বলে আমি বিশ্বাস করি। এবং বর্তমান যে সংবিধানটা রয়েছে এবং গত 16 বছর যে সংবিধান ছিল, বা দীর্ঘদিনের শেখ মুজিবের সংবিধান বা হাসিনার সংবিধান, ওটাকেই আওয়ামী লীগ সংবিধানের মানে ধারায় চালিয়েছিল। বর্তমান বিএনপি ওই সংবিধানটাকে যথেষ্ট শ্রদ্ধা করে। তো ওই সংবিধান শ্রদ্ধা করলে 2029 সাল পর্যন্ত শেখ হাসিনা বহাল এবং আওয়ামী লীগ সরকার বহাল। বর্তমানে বিএনপিতে থেকে মির্জা ফখরুল সাহেব বা মির্জা আব্বাস বা বিভিন্ন তাদের যে নেতৃবৃন্দ আছে, যে বাঘের মতো চিৎকার করে কথাবার্তা বলছে, সংসদে হাসি পায়। আমি নিজের চোখে দেখেছি 2024-এ আমরা যখন আন্দোলন করেছি, তখন দেখেছি মির্জা ফখরুল সাহেবকে কাঁদতে দেখেছি, মির্জা আব্বাসকে কাঁদতে দেখেছি, রিজভী আহমদকে কাঁদতে দেখেছি। আমাদের প্রশংসা করে করে কেঁদেছিল। জুলাই বিপ্লব যখন হয়েছিল তখনের কথা বলছি। আসলে নির্বাচনটা এইভাবে অনিয়ন্ত্রিতভাবে বা অপ্রয়োজনীয়ভাবে একপাক্ষিক এই নির্বাচনটা আসলে প্রয়োজন ছিল না। এই ধরনের অপ্রয়োজনীয় নির্বাচন করার জন্য বাংলাদেশের হাজার হাজার মানুষ শহীদ হয় নাই 2024 সালে, এবং 22 থেকে 25 হাজার সাধারণ নাগরিক পঙ্গু হয় নাই এই প্রতারণামূলক নির্বাচনের জন্য। তো আসলে এদেশের মানুষ যেহেতু, সর্বসাধারণ মানুষ যেহেতু প্রতিবাদ শিখে গেছে, বা স্বৈরাচার ফাসিস্ট বা ফেরাউন প্রকৃতির হাসিনাকে বিতাড়িত করতে পেরেছিল, তো সম্মিলিতভাবে যারাই উল্টাপাল্টা বলতে চাইবে বা সংবিধানের দোহাই দিয়ে থাকতে চাইবে, তো সংবিধান তো আসলে আওয়ামী লীগের সংবিধান। তো এক্ষেত্রে হাসিনা তো বহাল, হাসিনার সাবেক সকল অপকর্ম অন্যায়কর্ম সব বহাল, এবং হাসিনার আমলের মতোই তো এখন বর্তমান সরকার চালাচ্ছে। এই বিষয়টা আমি তীব্র নিন্দা করছি। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর যেই চিন্তা ভাবনা, কথাবার্তা এলোমেলো, বা বিভিন্ন মন্ত্রীগুলো আছে, যে যোগাযোগ সেতু মন্ত্রী যে কথাগুলা, বা শিক্ষামন্ত্রী উল্টাপাল্টা কথাগুলো, আসলে ওনারা তো কল্পনা করে নাই যে তারা মন্ত্রী হবে বা হওয়া উচিত ছিল, এরকম না। আওয়ামী লীগের আমলে তারা ভালোই ছিল, তাদের তার সমস্যা হয়নি। সমস্যা হয়েছে সাধারণ মানুষের। গণ আন্দোলন যে কারণে হয়েছিল, বিপ্লব 24, এটা তো আসলে ফাসিস্টদেরকে পরাস্ত করা হয়েছিল। 54 বছরের গোলামী চুক্তি থেকে সাধারণ মানুষ যেন মুক্তি পায় সেই লক্ষ্যে। তো এখন দেখতেছি আসলে কিছুই তো হয়নি। মানে ফাসিস্টদেরকে বিতাড়িত করতে যে ওই প্রকৃতির অন্য লোকেরা মানে বসছে। এখন সংসদে যে 300 লোক আছে, তাদের মধ্যে 2-1 জন ছাড়া বাকিগুলোই তো একটা এমপি হওয়ার উপযুক্ত না। আমার মনে হয় না যে নির্বাচন করলে, সাধারণ সঠিক নির্বাচন করলে, আর যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিও সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, অনেকেরই এখানে জামানো বাজেয়াপ্ত হবে। আমি নিজের চোখে দেখেছি এই যে এবারের সংসদ নির্বাচনে যে মেম্বার হওয়ার উপযুক্ত না এমন মহিলা পুরুষরাও নির্বাচন করতে চেয়েছে। অনেকে বিভিন্ন সিস্টেমে এমপি হয়েছে। এনসিপির কয়েকটা মানে অপ্রয়োজনীয় মানুষ 4-5টা জীবনে মেম্বার হতে পারতো না, পারবে না, এমপি হয়েছে। বিএনপির সাথে জোট করে নুরু নামের এক বখাটের লোক, অপ্রয়োজনীয়, যে বিপি নাকি যেন ছিল ফালতু লোকটা, এটা জুনায়েদ সাকি, ববি, পার্থ, এই ধরনের মানুষগুলো এমপি হয়েছে। মানে ওরা এমপির জন্য পারে না, যেমন মাটিতে কাদার মধ্যে গৈরাগুড়ি করে একটা এমপি ইয়ার জন্য। এত নিকৃষ্ট মানুষ কিভাবে হয়, নিজের চোখে দেখেছি এগুলো। প্রিয় দেশবাসী, আগত সকল নির্বাচনে আপনারা স্বতন্ত্র অবস্থান থেকে, দল ছাড়া, যেহেতু বাংলাদেশে এখন কোনো রাজনৈতিক দল নাই ভালো বা দেশপ্রেমিক বা যারা সাধারণ মানুষের পক্ষে কথা বলবে, এমন মানুষ তো আসলে দেখতেছি না। আমি 2014 সালে রাজনীতি ছেড়ে দিয়েছি। আমার আদর্শ ছিল যে আমার মাথার উপরে কারো ছবি থাকবে না, আমি দেশপ্রেমের প্রয়োজনে একা মানে রাজনীতি করব।
তো করেছি। সারা বাংলাদেশে আমার লক্ষ লক্ষ অনুসারী আছে। তারা বলেছিল আমাকে দল গঠন করার জন্য, আমি করিনি সেটা। মনে হয়েছে তো দরকার নেই আর কি। রাজনীতি করতে হলে যে পারিবারিক অবস্থান প্রয়োজন হয়, দাদুর আমলের, বড় বাবার আমলের, বাবার আমলের, নিজের, এই অবস্থানে বাংলাদেশে যদি শুধু 10টা পরিবার থাকে, সেখানে একটা পরিবার আমাদের 1 থেকে 3-এর মধ্যে পড়বে। হ্যাঁ, মানে ঐতিহাসিক সাবেক জমিদার পরিবার, আমাদের পরিবারের দাদু এমপি ছিল, চাচা এমপি ছিল, মামা 6বার এমপি ছিল, মন্ত্রী ছিল, আমি নিজে 2বার নির্বাচন করেছি। তো বিভিন্ন বিষয়গুলো হচ্ছে এমন আর কি। তা আমরা প্ল্যাটফর্ম করতে পারতাম, এখনো পারি। জাস্ট যখন দেখি যে চাঁদাবাজি করার জন্য, সন্ত্রাস করার জন্য, অপকর্ম করার জন্য অসৎ নারী পুরুষরা রাজনীতি করতে চায়, যেমন এনসিপিতে দেখেছি, হাজারো বখাটে ছেলে মেয়ে দেখেছি যাদের জন্মের পরিচয় নাই, বাবা মার পরিচয় নাই, তারা আন্দোলন করতে চায়, বাটপারি করে লোভ করে কিছু মহিলা পুরুষ সেখানে ইনকাম করছে। মানে শেষ বাংলাদেশের অবস্থাটা খারাপ করছে। বিএনপির নাম বিক্রি করে গত 18 মাসে চাঁদাবাজরা দেখেছি, অনেক অন্যায় অপরাধ করেছে, চাঁদাবাজি করেছে, নোংরামি করেছে। হ্যাঁ, তো এগুলো অনেকে এমপি হয়েছে, ঋণ খেলাপিরাও এমপি হয়েছে। হ্যাঁ, যারা জীবনে মেম্বার হওয়ার উপযুক্ত না, বিএনপিতে থেকে এবং বিএনপিতে জোর করে, মানে এমনি কেমনি যেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তারা হয়ে গেছে। তো এই বিষয়গুলো আসলে দেশের মানুষ বোঝে, যে কারণে আরেকটা নির্বাচন হয়তো হবে, মধ্যবর্তী নির্বাচন হয়ে যেতে পারে। সেই নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা স্বতন্ত্র অবস্থান থেকে ভালো মানুষগুলি হয়তো আসবে আর কি। আমার হাসি পায় সংসদে যখন যে যার কথা বলে। সংসদে তোমরা বা আপনারা যারা আছেন এখন, আপনারা ওখানে, আপনারা কারা সংসদে আছেন আপনারা তো সবাই জানেনই, আপনাদের পরিচয় কি, আপনারা কে জানেনই তো। তা আপনারা সংসদে সাধারণ মানুষের উপকার হয়ে এই কাজগুলো করবেন। যেমন গ্যাসের সিলিন্ডারের দাম যেন বোতলকে দিয়ে হলেও কমানো যায়, চালের দাম যেন, চালের দাম, ডালের দাম, আটার দাম, আলুর দাম যেমন বোতলকে দিয়ে হলেও যেন কমানো যায়, যেটা আমরা করেছিলাম 1982 থেকে 90 পর্যন্ত। আমার বাবা সাবেক রাষ্ট্রপতি, 9 বছরের সফল রাষ্ট্রনায়ক, নতুন বাংলার উপকার, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এটা করেছিল। বোতলকে দিয়ে তো বাংলাদেশের মানুষকে ভালো রেখেছিল। তো এরশাদের মতো মহান রাজনৈতিক ব্যক্তিত্ব, এত উদার, মহান দেশপ্রেমিক নেতা আগামী 1000 বছরে বাংলাদেশে জন্মগ্রহণ করবে না। ওই হোসেন মোহাম্মদ এরশাদকেই তিনি জাতীয় পার্টি গঠন করেছিলেন, বাংলাদেশের মান রক্ষা করেছিলেন। ওনাকে ক্ষতি করার জন্য বিএনপি আওয়ামী লীগ দুটোই ওনাকে অনেক ক্ষতি করেছে, ওনার দলটাকে ভেঙেছে, ওনাকে মিথ্যা অপবাদ দিয়েছে। আমি নিজের চোখে দেখেছি, বাচ্চা থাকলেও দেখেছি আর কি। তো কাজেই বাংলাদেশের বিষয়ে কি বলবো, দেশের মানুষ আসলে অচেতন বেশি, কুশিক্ষিত বেশি, অথর্ব বেশি। 100 টাকার জন্য দেহ ব্যবসা করে মহিলারা, কলেজের বাসেটের মহিলারা 50 টাকার জন্য বিভিন্ন জায়গায় খারাপ কাজ করে বেড়ায় ছেলে মেয়ে। প্রিয় দেশবাসী, আমি যখন রাষ্ট্রীয় প্রয়োজনে বা দেশপ্রেমের প্রয়োজনে কথা বলি, তখন সর্ববিষয়ে দেশের আমি কথা বলে থাকি নিরপেক্ষ অবস্থান থেকে। আমি সোহেল সরকার নির্ঝর, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, বাংলাদেশের সাবেক সর্বকনিষ্ঠ 2বারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমি সবসময়, মানে গত 25 বছর ধরে কথা বলে আসছি। তো কথাগুলো আপনারা, সারা বিশ্ব যেহেতু কথাগুলো যায়, বাংলাদেশ সহ, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যে আমি কি বলি, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার অবস্থানটা কি। অনেকে তো এগুলো জানেন না। ফেসবুকে যারা আছেন 5000-এর মতো আমি রেখেছি, দয়া করে অনেককে রেখেছি। এর মধ্যে অনেককে আমি ব্লগ দিয়ে দিয়েছি, প্রায় 1400-র মতো, যারা বখাটে, চরিত্রহীন, বাজে মহিলা, বা যারা বখাটে এনসিপি টেনসিপি করতো, বা বিএনপির নাম ভাঙিয়ে অনেক অসভ্য মহিলাগুলো ছিল, বাদ দিয়ে দিচ্ছি এগুলো। এগুলো আমার লস প্রজেক্ট। কেন, আমার কণ্ঠ শুনবে জ্ঞানী হইতে হবে, আমার ভাষাটা শুনলেও জ্ঞানী হইতে হবে, মানে সুশিক্ষিত হইতে হবে। এজন্য তো আগত সকল যে নির্বাচনগুলো আসতেছে, সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে, যারা নারী উদ্যোক্তা, নারী শিক্ষার্থী আছেন সারা বাংলাদেশে, যারা আমার অনুসারী, যারা স্বতন্ত্র, আপনারা প্রস্তুতি নিন। কেউ মহিলা ভাইস চেয়ারম্যান করবেন, কেউ কাউন্সিলর করবেন, কেউ মেম্বার করবেন, এবং খুব দ্রুত যে সংরক্ষিত মহিলা এমপিগুলো আমাদের সংসদে যাবে, এক্ষেত্রে দৌড়ঝাঁপ শুরু হয়েছে সারা বাংলাদেশের অযোগ্য অপদার্থ মহিলাগুলা চেষ্টা করতেছে, কিছু ভালো চেষ্টা করতেছে। তো যোগাযোগের অভাবে বা কোথায় গেলে ভালো সুপারিশ পাবে, এগুলো কুশিক্ষিত বা গরিব মহিলাগুলো জানে না।
যে কারণে ওই সমস্ত অপদার্থ মহিলাগুলো কখনো সংরক্ষিত এমপি হতে পারে না বা ভাইস চেয়ারম্যান হতে পারে না। আমি চ্যালেঞ্জ করেই বলছি, আপনার নিজের যোগ্যতা এগিয়ে যান, যদি কারো প্রয়োজন মনে হয় সে যেই দলই করুন, কেউ বিএনপি করতে পারেন, কেউ জামাত করতে পারেন, এটা দিস ইজ নাথিং। একজন সাধারণ মানুষ হিসেবে, নারী উদ্যোক্তা হিসেবেও তো আপনার চাইতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে আমি পাশে থাকব, নিয়ম নীতির বিষয়ে বা সুপারিশের বিষয়ে পাশে থাকব। বর্তমান বিএনপির যিনি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান, অত্যন্ত জ্ঞানী মানুষ, মানে বাংলাদেশ যা চায় ওনার কাছে তাই আছে। যেমন শেখ হাসিনা অত্যন্ত ভালো মানুষ ছিল শুনেছি, বাংলাদেশের মানুষ যা চেয়েছে তিনি তেমনই ছিলেন। তো এখনো জামাতের যে শফিকুর রহমান আমির বা বিএনপির যে তারেক রহমান, বাংলাদেশের মানুষ যেমন ওনারা এমনই আসলে। তো সেক্ষেত্রে তো আমার তাদেরকে অন্য কিছু বলার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ চেয়েছিল 54 বছরের গোলামী চুক্তি থেকে মুক্ত হয়ে সংস্কার করে অসহায় গরিব মানুষরা যেন বেঁচে যায়, মেধা দিয়ে যেন সঠিক চাকরিগুলো হয়। এটার জন্য 1500 আমাদের সাধারণ নাগরিক শহীদ হয়েছে, 25,000-এর মতো পঙ্গু হয়েছে। আর এভাবে জোর জবরদস্তি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মতো সিস্টেম করে অযোগ্য মানুষগুলো সংসদে যাবে, কালোবাজারিরা, সন্ত্রাসীরা, দুর্নীতিবাজেরা, অনেকেই, সবাই না। এটা বাংলাদেশের মানুষ চায় না আসলে। আমি যেটা বলতে চাই যে স্বতন্ত্র অবস্থান থেকে আমাদের নারী কর্মী যারা আছেন সারা বাংলাদেশে, শরীয়তপুর জেলা, লালমনিরহাট জেলা, কুড়িগ্রাম জেলা, কুমিল্লা জেলা, ঢাকা জেলা, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ উপজেলা যারা আছেন, যারা নির্বাচন করবেন, আপনারা তৈরি হন নিঃস্বার্থভাবে আপনাদের একজন প্রতিনিধি হিসেবে, সৈয়দ সরকার নির্ঝর হিসেবে, সঙ্গীত শিল্পী হিসেবে। জাতীয় সাংস্কৃতিক ফোরাম যেহেতু এটা সারা বিশ্বেই সংগঠন আছে, একটা সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক নিঃস্বার্থ একটা সংগঠন। এই সংগঠনের কাজ হচ্ছে বাল্যবিবাহ বন্ধ করা, চরিত্রহীন নারী পুরুষকে শায়েস্তার আওতায় আনা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, কিশোর অপরাধ তাদেরকে আইনের আওতায় আনা। রাজনৈতিকভাবে যারা জানে না